নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে বাংলা স্টাডি হাব চ্যানেলে আবারও অনেক অনেক স্বাগত। আজকের এই ক্লাসে আমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ শ্রেণীর সেমেস্টার 1-এর ইতিহাসের তৃতীয় অধ্যায় বা ইউনিট 3 থেকে 100টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখো। ভিডিওটি অনেক হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলেছে। দেখো, সরাসরি আমরা ক্লাসে চলে যাই। দেখো, প্রথম যে প্রশ্ন, দি রিপাবলিক গ্রন্থটি রচয়িতা কে? দেখো, উত্তর হলো প্লেটো। অ্যারিস্টটলের বিখ্যাত রাজনৈতিক গ্রন্থটির নাম কি? সঠিক উত্তর হলো দি পলিটিক্স। প্রাচীন ভারতে রাষ্ট্রচিন্তার প্রধান উপাদান হিসাবে সপ্তাঙ্গ তত্ত্ব কে প্রচার করেন? সঠিক উত্তর হলো কৌটিল্য। কৌটিল্যের অর্থশাস্ত্র মূলত কোন বিষয়ের ওপর রচিত? সঠিক উত্তর হলো রাজনীতি ও শাসন ব্যবস্থা সম্পর্কিত। প্রাচীন চীনের বিখ্যাত রাজনৈতিক দার্শনিক নীতিবিদ কে ছিলেন? সঠিক উত্তর হলো কনফুসিয়াস। ইউরোপের রাজনীতি বিজ্ঞানের জনক কাকে বলা হয়? সঠিক উত্তর হলো অ্যারিস্টটলকে। কৌটিল্য বা চাণক্য কার প্রধানমন্ত্রী ছিলেন? সঠিক উত্তর হলো চন্দ্রগুপ্ত মৌর্য। প্রাচীন মিশরের রাজাদের কি বলা হতো? উত্তর হলো ফেরাও। এখানে বলতে রাখি বন্ধুরা, তোমরা এই সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল এবং নোটস এই চ্যানেলের ডেসক্রিপশানে দেওয়া ভিডিও ডেসক্রিপশন দেওয়া লিঙ্ক থেকে একদম ফ্রিতে ডাউনলোড করতে পারবে বা কপি করে নিতে পারবে, এবং অন্যান্য অধ্যায়ের প্রশ্ন উত্তর আমাদের প্লেলিস্ট থেকে পেয়ে যাবে। দেখো, পরের প্রশ্ন, প্রাচীন মেসোপটেমিয়ার সমাজ ও শাসন ব্যবস্থা কোন নিয়মের দ্বারা পরিচালিত হতো? এর উত্তর হলো হামুরাবির আইন সংহিতা। প্লেটোর মতে একটি আদর্শ রাষ্ট্রের জনসংখ্যা কত হওয়া উচিত? সঠিক উত্তর হলো 5040 জন। অর্থশাস্ত্রে উল্লেখিত সপ্তাঙ্গ তত্ত্বের প্রথম ও প্রধান অঙ্গ কোনটি? সঠিক উত্তর হলো স্বামী বা রাজা। প্রাচীন গ্রিক চিন্তাবিদদের মতে মানুষের সর্বোচ্চ বিকাশ কোথায় সম্ভব? উত্তর হলো নগর রাষ্ট্র বা পোলিসে। ডিভাইন রাইট থিওরি বা রাজতন্ত্রের ঐশ্বরিক অধিকার তত্ত্ব প্রাচীন বিশ্বের কোন শাসন কাঠামো সবচেয়ে তীব্র ছিল? উত্তর হলো প্রাচীন মিশরে ও মেসোপটেমিয়ায়। প্রাচীন চীনের শাসন ব্যবস্থায় রাজপদকে বৈধতা দেওয়ার জন্য কোন ধারণা ব্যবহার করা হতো? উত্তর হলো ম্যান্ডেট অফ হেভেন। কৌটিল্যের অর্থশাস্ত্রে মোট কয়টি অধিকরণ বা অধ্যায় আছে? উত্তর হলো 15টি। অ্যারিস্টটলের মতে শাসন ব্যবস্থার সবচেয়ে নিকৃষ্ট বা বিকৃত রূপ কোনটি? উত্তর হলো স্বৈরতন্ত্র বা টাইরানি। কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্বের অঙ্গগুলি কি কি? উত্তর হলো রাজা, অমাত্য, জনপদ, দুর্গ, কোষ, দণ্ড, মিত্র। প্রাচীন গ্রীসে দর্শনের চর্চা মূলত কোন শহরকে কেন্দ্র করে গড়ে উঠেছিল? উত্তর হলো এথেন্স শহরকে। রাজা হলেন পৃথিবীর বুকে ঈশ্বরের জীবন্ত প্রতিমূর্তি। শাসন ব্যবস্থার এই দর্শনকে কি বলা হতো? উত্তর হলো দৈব রাজতন্ত্রবাদ। প্রাচীন ভারতের কোন যুগে প্রথম সুসংহত কেন্দ্রীভূত শাসন ব্যবস্থার বিকাশ ঘটেছিল? উত্তর হলো মৌর্য যুগে। দেখো, পরের বিভাগ থেকে প্রথম কোশ্চেন যেটা আছে, ম্যাসিডোনিয়ার বিখ্যাত সম্রাট আলেকজান্ডারের পিতার নাম কি? উত্তর হলো দ্বিতীয় ফিলিপ। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হলো চন্দ্রগুপ্ত মৌর্য। সম্রাট আলেকজান্ডারের গৃহশিক্ষক কে ছিলেন? উত্তর হলো অ্যারিস্টটল। চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে আগত গ্রিক দূতের নাম কি ছিল? উত্তর হলো মেগাস্থিনিস। মেগাস্থিনিসের ভারত সংক্রান্ত বিখ্যাত গ্রন্থটির নাম কি? উত্তর হলো ইন্ডিকা। মৌর্য সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? উত্তর হলো পাটলিপুত্র। আলেকজান্ডার কোন যুদ্ধক্ষেত্রের মাধ্যমে পারস্যের দারিউসকে চূড়ান্তভাবে পরাজিত করেন? উত্তর হলো গাউগামেলার যুদ্ধ। সম্রাট অশোক কোন যুদ্ধের পর যুদ্ধনীতি ত্যাগ করে ধর্মনীতি গ্রহণ করেন? উত্তর হলো কলিঙ্গ যুদ্ধের পর। আলেকজান্ডারের বিজিত অঞ্চলের শাসনভার যাদের ওপর ন্যস্ত থাকত তাদের কি বলা হতো? উত্তর হলো সাত্রাপ। মৌর্য যুগে শাসন ব্যবস্থার সুবিধার্থে প্রদেশগুলিকে কি বলা হতো? উত্তর হলো চক্র বা আহার। এখানে আরেকবার বলে রাখি, এই সমস্ত নোটস বা স্টাডি ম্যাটেরিয়াল তোমরা ভিডিও ডেসক্রিপশন দেওয়া লিঙ্ক থেকে একদম ফ্রিতে পেয়ে যাবে, আর অন্যান্য অধ্যায়ের প্রশ্ন উত্তর আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে পেয়ে যাবে। মৌর্য সাম্রাজ্যের কেন্দ্রীয় প্রশাসনের প্রধান কে ছিলেন? উত্তর হলো রাজা বা সম্রাট।
সম্রাট অশোকের শাসন ব্যবস্থার ধর্মপ্রচার ও তদারকির জন্য নিযুক্ত কর্মচারীদের কি বলা হতো? উত্তর হলো ধর্ম মহামাত্র। আলেকজান্ডারের আকস্মিক মৃত্যু কোথায় হয়েছিল? উত্তর হলো ব্যাবিলনে। মেগাস্থিনিসের বিবরণ অনুযায়ী পাটলিপুত্র নগরীর শাসন পরিচালনার জন্য কয়টি কমিটি ছিল? উত্তর হলো 6টি, মোট 30 জন সদস্য নিয়ে গঠিত। মৌর্য যুগের শাসন ব্যবস্থার রাজস্ব বা কর আদায়ের প্রধান কর্মচারীকে কি বলা হতো? উত্তর হলো সমাহর্তা। মৌর্য প্রশাসনের রাজকোষাধ্যক্ষ বা ট্রেজারারকে কি বলা হতো? উত্তর হলো সন্নিধাতা। আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় মগধের সিংহাসনে কোন বংশ রাজত্ব করছিল? উত্তর হলো নন্দ বংশ। মৌর্য যুগের দেওয়ানি আদালতকে কি বলা হতো? উত্তর হলো ধর্মস্থীয়। মৌর্য যুগের ফৌজদারি বা অপরাধমূলক আদালতকে কি বলা হতো? উত্তর হলো কণ্টক শোধন। মৌর্য গুপ্তচরদের অর্থশাস্ত্রে কি নামে অভিহিত করা হয়েছে? উত্তর হলো গূঢ় পুরুষ। আলেকজান্ডারের মৃত্যুর পর তার সাম্রাজ্যের পূর্ব এশীয় এবং ভারতীয় অংশ কার নিয়ন্ত্রণে আসে? উত্তর হলো সেলুকাস নিকটর। মৌর্য যুগে জেলা স্তরের প্রধান প্রশাসককে কি বলা হতো? উত্তর হলো স্থানিক বা বিষয়পতি। মৌর্য শাসন ব্যবস্থায় 10টি গ্রামের প্রধানকে কি বলা হতো? উত্তর হলো গোপ। আলেকজান্ডার অভিযানের ফলে এশিয়া ও গ্রিসের সাংস্কৃতিক মিশ্রণে কোন সংস্কৃতি জন্ম হয়? এর উত্তর হলো হেলেনিস্টিক সংস্কৃতি। মৌর্য রাজারা রাজকার্যে পরামর্শ নেওয়ার জন্য যে মন্ত্রীদের পরিষদ গঠন করতেন তাদের কি বলা হতো? উত্তর হলো মন্ত্রী পরিষদ। সম্রাট অশোকের রাজ্যাভিষেক কত খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল? উত্তর হলো 269 খ্রিস্টপূর্বাব্দে। আলেকজান্ডার কত খ্রিস্টপূর্বাব্দে ভারত আক্রমণ করেন? তিনি 326 খ্রিস্টপূর্বাব্দে ভারত আক্রমণ করেন। মৌর্য যুগে রাজকীয় বার্তা ও আদেশ জনগণের কাছে পৌঁছে দেওয়ার কাজ কারা করতেন? উত্তর হলো প্রতিবেদক। ম্যাসিডোনীয় সাম্রাজ্যের শাসন কাঠামো মূলত কেমন ছিল? উত্তর হলো সামরিক ও রাজতান্ত্রিক। মৌর্য সাম্রাজ্যের শেষ সম্রাট কে ছিলেন? উত্তর হলো বৃহদ্রথ। দেখো পরের উপবিভাগ থেকে প্রাচীন গ্রীসের নগরাষ্ট্রগুলিকে কি বলা হতো? উত্তর হলো পলিস। প্রাচীন গ্রীসের পলিসগুলির মধ্যে কোনটিতে প্রত্যক্ষ গণতন্ত্র প্রচলিত ছিল? উত্তর হলো এথেন্স। স্পার্টার শাসন ব্যবস্থা মূলত কেমন প্রকৃতির ছিল? উত্তর হলো সামরিক ও অভিজাততান্ত্রিক। স্পার্টার কৃতদাসদের কি বলা হতো? উত্তর হলো হেলট। এথেন্সের বসবাসকারী বিদেশি বা বহিরাগতদের কি বলা হতো? উত্তর হলো মেটিক। রোমান সমাজ প্রধানত কোন দুটি শ্রেণীতে বিভক্ত ছিল? উত্তর হলো প্যাট্রিসিয়ান ও প্লেবিয়ান। রোমান প্রজাতন্ত্রের উচ্চবিত্ত বা অভিজাত শ্রেণীকে কি বলা হতো? উত্তর হলো প্যাট্রিসিয়ান। রোমান প্রজাতন্ত্রের সাধারণ বা নিম্নবিত্ত শ্রেণীকে কি বলা হতো? উত্তর হলো প্লেবিয়ান। রোমান প্রজাতন্ত্রের সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী রাজনৈতিক পরিষদ কোনটি ছিল? উত্তর হলো সিনেট। রোমের শাসন ব্যবস্থায় সর্বোচ্চ 2জন নির্বাহী শাসককে কি বলা হতো? উত্তর হলো কনসাল। এথেন্সে প্রথম লিখিত আইন কানুন বা কঠোর আইন কে প্রবর্তন করেন? উত্তর হলো ড্রাকো। এথেন্সের শাসন ব্যবস্থাকে গণতন্ত্রের ভিত্তি দেওয়ার জন্য কাকে স্মরণ করা হয়? উত্তর হলো সলোন। এথেন্সের স্বর্ণযুগ কার শাসনকালকে বলা হতো? উত্তর হলো পেরিক্লিস। রোমান প্রজাতন্ত্রে প্লেবিয়ান বা সাধারণ মানুষের স্বার্থ রক্ষার জন্য কোন পদ তৈরি হয়েছিল? উত্তর হলো ট্রাইবুন। প্রাচীন রোমের প্রথম লিখিত আইন সংহিতাকে কি বলা হতো? উত্তর হলো দ্বাদশ ফলকের আইন। গ্রিক পলিসগুলির উচ্চ অংশে অবস্থিত সুরক্ষিত দুর্গ বা কেন্দ্রস্থলকে কি বলা হতো? উত্তর হলো অ্যাক্রোপলিস। গ্রিক পলিসের নিচে অবস্থিত উন্মুক্ত বাজার বা জনসমাবেশের স্থানকে কি বলা হতো? উত্তর হলো অ্যাগোরা। স্পার্টার শাসন পরিচালনাকারী বয়োবৃদ্ধদের পরিষদকে কি বলা হতো? উত্তর হলো গেরুসিয়া। এথেন্সের 5 সদস্যের পরিষদ বা কাউন্সিলকে কি বলা হতো? উত্তর হলো রুলে বা বুলে। এথেন্সের সাধারণ নাগরিকদের নিয়ে গঠিত প্রধান আইনসভাকে কি বলা হতো? উত্তর হলো অ্যাক্লেসিয়া। স্পার্টার শাসন ব্যবস্থার 5 জন নির্বাচিত ম্যাজিস্ট্রেট বা তত্ত্বাবধায়ককে কি বলা হতো? উত্তর হলো এফোর। পেলোপনেসীয় যুদ্ধ মূলত কোন দুটি নগর রাষ্ট্রের মধ্যে হয়েছিল? উত্তর হলো এথেন্স ও স্পার্টা।
রোম ও কার্থেজের মধ্যে সংগঠিত যুদ্ধগুলিকে কি বলা হয়? উত্তর হলো পিউনিক যুদ্ধ। রোমান প্রজাতন্ত্রে জরুরি অবস্থার কতদিনের জন্য ডিরেক্টর বা একনায়ক নিয়োগ করা যেত? উত্তর হলো 6 মাস। এথেন্সের প্রধান ম্যাজিস্ট্রেট বা প্রধান শাসকদের কি বলা হতো? উত্তর হলো আর্কন। রোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তথা প্রথম সম্রাট কে ছিলেন? উত্তর হলো অগাস্টাস সিজার বা অক্টাভিয়ান। এথেন্সের শাসন ব্যবস্থায় অবাঞ্ছিত ক্ষতিকারক কোনো নেতাকে ভোটাভুটির মাধ্যমে 10 বছরের জন্য নির্বাসনে পাঠানোর পদ্ধতিকে কি বলা হতো? উত্তর হলো অস্ট্রাসিজম। স্পার্টার শাসন ব্যবস্থায় মধ্যবর্তী স্বাধীন কিন্তু নাগরিক অধিকারহীন শ্রেণীকে কি বলা হতো? উত্তর হলো পেরিওইকয়। রোমান প্রজাতন্ত্রে আইন শৃঙ্খলা রক্ষা এবং বিচার কার্য দায়িত্ব প্রধানত কার ওপর থাকতো? উত্তর হলো প্রেটর। রোমান প্রজাতন্ত্রের অর্থনৈতিক হিসাব নিকাশ নাগরিকদের আদমশুমারি বা সেন্সাস করার দায়িত্ব কার ছিল? উত্তর হলো সেন্সর। দেখো পরের উপবিভাগ থেকে, পলিশ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? উত্তর হলো গ্রিক। সিভিটাস শব্দটি কোন ভাষা থেকে এসেছে যা থেকে সিটি শব্দের উৎপত্তি হয়েছে? উত্তর হলো ল্যাটিন। রোমান সিনেটার সদস্যদের সাধারণত কি উপাধি ডাকা হতো? উত্তর হলো প্যাট্রিসিয়ানস বা ফাদার্স। ভারতের মৌর্য সাম্রাজ্য ও ইউরোপের ম্যাসিডোনীয় সাম্রাজ্যের মধ্যে প্রধান সাদৃশ্য কী ছিল? উত্তর হলো উভয় ছিল বিশাল কেন্দ্রীভূত রাজতান্ত্রিক সাম্রাজ্য। এথেন্সের বিচারালয় বা আদালতের প্রধান প্যানেলকে কি বলা হতো? উত্তর হলো হেলিয়া। রোমান প্রজাতন্ত্রের পতনের পর কোন শাসন ব্যবস্থার সূচনা হয়? উত্তর হলো রোমান সাম্রাজ্য। স্পার্টার সমস্ত নাগরিকদের সাধারণ সভাকে কি বলা হতো? উত্তর হলো অ্যাপেল্লা। আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় তক্ষশিলার কোন রাজা তার বশ্যতা স্বীকার করেছিলেন? উত্তর হলো আস্তি। পুরুষদের কঠোর সামরিক প্রশিক্ষণ স্পার্টার সমাজ ব্যবস্থায় কী নামে পরিচিত ছিল? উত্তর হলো অ্যাগোগে। রোমান প্রজাতন্ত্রে জনকল্যাণমূলক কাজ ও উৎসব আয়োজনের দায়িত্বে থাকা কর্মচারীদের কি বলা হতো? উত্তর হলো এভিল। মৌর্য সাম্রাজ্যের কোন শাসক নিজেদের দেবনামপ্রিয় প্রিয়দর্শী উপাধিতে ভূষিত করেন? উত্তর হলো সম্রাট অশোক। প্রাচীন রোমের ফোরাম আসলে কি ছিল? উত্তর হলো প্রধান বাজার ও জনসমাবেশের উন্মুক্ত স্থান। কার নেতৃত্বে এথেন্সে প্রথম গণতান্ত্রিক সংস্কার বা ব্যবস্থার সূচনা ঘটেছিল? উত্তর হলো ক্লিসথেনিস। মৌর্য যুগের মরণোত্তর বা বয়স্ক ব্যক্তিদের নিয়ে গঠিত পরিষদকে কি বলা হতো? উত্তর হলো পরিষদ বা মন্ত্রী পরিষদ। প্রাচীন গ্রিক ও রোমান শাসন ব্যবস্থার মধ্যে মূল অমিল বা পার্থক্য কি ছিল? উত্তর হলো গ্রিসে ছিল ছোট নগররাষ্ট্র আর রোমে গড়ে উঠেছিল বিশাল প্রজাতান্ত্রিক ও সাম্রাজ্যবাদী কাঠামো। মৌর্য সম্রাট অশোকের শাসন ব্যবস্থায় বিচারকদের জন্য নিযুক্ত প্রধান কর্মচারীদের কি বলা হতো? উত্তর হলো রাজুক। রোমান প্রজাতন্ত্রে সরকারি তহবিলের হিসাবরক্ষক ও আর্থিক তদারককারী কর্মচারীদের কি বলা হতো? উত্তর হলো কোয়েস্টার। আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে কোন বিখ্যাত যুদ্ধ লড়েছিলেন? উত্তর হলো হিডাসপিসের যুদ্ধ বা ঝিলামের যুদ্ধ। কৌটিল্যের মতে একজন রাজার প্রধান কর্তব্য কী হওয়া উচিত? উত্তর হলো প্রজা কল্যাণ ও রাজ্যের নিরাপত্তা রক্ষা। রোমান সাম্রাজ্যের কোন বিখ্যাত সেনাপতি নিজেকে আজীবন একনায়ক বা ডিক্টেটর ফর লাইফ ঘোষণা করেছিলেন যার ফলে প্রজাতন্ত্রের পতন ত্বরান্বিত হয়েছিল? উত্তর হলো জুলিয়াস সিজার। তাহলে ছাত্রছাত্রীরা, আমাদের ভিডিও বা ক্লাসটি আজ এই পর্যন্ত। এটা ভালো লাগলে তোমরা বন্ধুদের সাথে শেয়ার করো এবং অবশ্যই লাইক ও কমেন্ট করো এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।